আজ দিনের সবথেকে বড় খবরগুলো আপনাদের সামনে আনবো, কিন্তু তার আগে আজ শুরুতেই জনতার দরবারে আমাদের অতিথিদের সঙ্গে পরিচয় পর্ব। এই মুহূর্তে আমার সঙ্গে রয়েছেন অরূপ চক্রবর্তী তৃণমূল কংগ্রেস নেতা, সন্ময় বন্দ্যোপাধ্যায় বিজেপি নেতা, দীপশিতা ধর সিপিআইএম নেতা, কাজী মাসুম আখতার রাজনৈতিক বিশ্লেষক। আমি আপনাদের সামনে যে যে তথ্য নিয়ে আজ আপডেট দেব, আলোচনা করব, আসুন এবার সেই পর্বে আমরা আসি। মূল ফোকাস আজকে কিসে থাকবে? অবশ্যই বাবুল সুপ্রিয়, কারণ তিনি বোমা ফাটিয়ে দিয়েছেন ফেসবুকে। দীর্ঘ পোস্ট, তার ছত্রে ছত্রে তার যে বর্ণনা, তার যে বক্তব্য তা তিনি দিয়েছেন। রাজনীতিকে আলবিদা জানিয়ে বাবুলের এই পোস্ট, এবং এরপর আপনাদের সামনে বেশ কিছু এক্সক্লুসিভ তথ্য আমরা আনবো। রাজনীতির ইতিহাসে বঙ্গ নারীর ভূমিকা, যেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূমিকা কি অনস্বীকার্য। আসুন এরপরের বিষয়। সিপিএম এর মুখপত্রে কলম ধরছেন নওশাদ সিদ্দিকী। আইএসএফ জোটের ভবিষ্যৎ তাহলে কোথায়? তৃণমূলের সঙ্গে সিপিএম এর সম্পর্ক তাহলে কোথায় যাবে? কাটাছেড়া চলবে এটা নিয়েও। এরপর ত্রিপুরার ভোটের দিকে নজর দিতেই হচ্ছে। 2023-এর ভোটে ত্রিপুরাল্যান্ডের দাবি কতটা প্রভাব ফেলবে, আমরা এই সব নিয়ে আলোচনা করবো। কিন্তু আজ শুরুতেই বাবুল সুপ্রিয়, তাকে ছাড়া আলোচনা হতেই পারে না। তিনি ঠিক কি বললেন ফেসবুক পোস্টে? রাজনীতি ছেড়ে কিভাবে তিনি বেরিয়ে যেতে চাইছেন, কোথায় যাচ্ছেন, দেখুন। মন্ত্রিত্ব যাওয়ার পর থেকে ইঙ্গিত দিয়েছিলেন মন ভালো নেই সাংসদ গায়কের। এবার স্পষ্ট জানিয়ে দিলেন রাজনীতি ছাড়ছেন। ফেসবুকে বাবুলের পোস্ট, চললাম। ফেসবুকে বাবুল লিখেছেন, চললাম, অন্য কোনো দলে যাচ্ছি না, কেউ আমাকে ডাকেও নি। সোশ্যাল ওয়ার্ক করতে গেলে রাজনীতিতে না থেকেও করা যায়। বিগত কয়েকদিনে বারবার মাননীয় অমিত শাহ ও মাননীয় নাড্ডাজির কাছে রাজনীতি ছাড়ার সংকল্প নিয়ে গিয়েছি। আবার তাদের কাছে গিয়ে সেই একই কথা বলার ধৃষ্টতা আর আমি দেখাতে পারবো না। টালিগঞ্জ থেকে বিধানসভা ভোটে হেরেছিলেন, তারপর মন্ত্রিসভার রদবদলেও বাদ। অভিমান যে রয়েছে তা লুকোননি বাবুল। লিখেছেন, মন্ত্রিত্ব চলে যাওয়ার সাথে এর কি কোনো সম্পর্ক আছে? হ্যাঁ আছে, কিছুটা তো নিশ্চয়ই আছে। আজ পার্টিতে অনেক নতুন ব্রাইট তরুণ তুর্কি নেতা যেমন আছে, তেমনি অনেক প্রবীণ বিদগ্ধ নেতাও আছেন। এদের নেতৃত্বে দল এখান থেকে অনেক দূর যাবে, এটা বলাই বাহুল্য। বলতে দ্বিধা নেই, আজ পার্টিতে কোনো একজন ব্যক্তি বিশেষের থাকা না থাকাটা যে কোনো বড় ব্যাপার নয়। আবেগ নিয়ে রাজনীতি করেছেন বাবুল, ফলে কিছু মন্তব্য দলকে অস্বস্তিতে ফেলেছিল। দলের কিছু বিষয়ে তার আপত্তি ছিল, সোশ্যাল মিডিয়াতেই সরব হয়েছিলেন। দলের তরফে শোকজও করা হয়েছিল, তবু রাজ্য নেতৃত্বের সঙ্গে আপোষ হয়নি, সে কথা উল্লেখ করেছেন বাবুল। তার অভিযোগ, ভোটের আগে থেকেই কিছু কিছু ব্যাপারে রাজ্য নেতৃত্বের সঙ্গে মতান্তর হয়েছিল। তা হতেই পারে, কিন্তু তার মধ্যে কিছু বিষয় জনসমক্ষে চলে আসছিল। তার জন্য কোথাও আমি দায়ী, আবার কোথাও অন্য নেতারাও ভীষণভাবে দায়ী। সিনিয়র নেতাদের মতানৈক্য কলহে পার্টির ক্ষতি হচ্ছিল। মাত্র 6 বছরের ঝোড়ো রাজনৈতিক ব্যাটিংয়ে বিতর্ক ছিল ব্যক্তিগত অভিমান। সে অভিমানেই শুধু রাজনীতি নয়, সাংসদ পদ থেকেও যে অব্যাহতি নেবেন তাও জানিয়ে দিয়েছেন বাবুল। জানিয়েছেন, বহু নতুন মন্ত্রী এখনো সরকারি বাড়ি পাননি, তাই আমার বাড়িটি আমি 1 মাসের মধ্যে ছেড়ে দেব না, মাইনেও আর নেব না। তবে এই পোস্টেই কি তার রাজনৈতিক জীবনের ইতি? অন্য জল্পনাও রয়েছে, কারণ এর আগে সৌমিত্র খাঁও বিজেপি যুব মোর্চার সভাপতির পদ ছেড়েছিলেন, অভিমান করে জানিয়েছিলেন ফেসবুকে। পরে দলের হস্তক্ষেপে সিদ্ধান্ত পাল্টান তিনি। বাবুলও কি তাই করবেন, নাকি তার রাজনৈতিক অভিমান আরো গাঢ়? জল্পনা জারি। নিউজ 18 বাংলা। বাবুল কি তাহলে গানে ফিরছেন? আসুন আমরা দেখি এবার বাবুলের এই ফেসবুক পোস্ট থেকে উঠে আসা বেশ কিছু বক্তব্য এবং তার ব্যাখ্যা। রাজনীতিকে আলবিদা জানালেন বাবুল সুপ্রিয়। তার দীর্ঘ ফেসবুক পোস্টে উছলে পড়েছে অভিমান। অভিমান কার বিরুদ্ধে? নিজের দলের বিরুদ্ধে, রাজ্য নেতৃত্বের বিরুদ্ধে অভিমান, তার মন্ত্রিত্ব চলে যাওয়ার জন্য। এবং এই রাজনীতি ছাড়ার সঙ্গে মন্ত্রিত্ব না থাকা বা মন্ত্রিত্ব চলে যাওয়ার যে সম্পর্ক রয়েছে, এটা মেনশন করতে ফেসবুক পোস্টে ভোলেননি বাবুল সুপ্রিয়। আরো ইম্পর্টেন্ট পয়েন্ট, তিনি বলেছেন 2014-এ আমি একা ছিলাম, এখন দলে ভিড় বেড়েছে, মানে নতুনরা এসেছে এবং তার গুরুত্ব কমেছে দলে। এছাড়াও তিনি বলছেন, যেটা খুব ইম্পর্টেন্ট, রাজ্য নেতাদের কলহে দলের ক্ষতি হচ্ছে, ভোটের আগে থেকেই আমার সঙ্গে মতান্তর হচ্ছিল। বাবুলের এই পয়েন্টগুলো ধরে ধরে আমরা আলোচনা করব। তবে এই মুহূর্তে বাবুল সুপ্রিয়র বাড়ির দিকে গোটা দেশের নজর। একজন প্রাক্তন মন্ত্রী, তিনি সাংসদ পদত্যাগ করতে চান অভিমানে। এই মুহূর্তে রাজীব আমার সঙ্গে রয়েছে বাবুল সুপ্রিয়র বাড়ি থেকে। রাজীব, আমি একটু আগে বলছিলাম, এখন এই বাড়ির দিকে গোটা দেশের নজর। বাবুল কি এখন এখানেই আছেন?
দেখো, একেবারেই বাবুল এই 12 নম্বর নিউ মতিবাগ রোডের যে বাড়ি, মন্ত্রী হিসেবে তিনি এই বাড়ি পেয়েছিলেন এবং সেখানেই রয়েছেন। সূত্র মারফত আমরা তেমনই খবর পাচ্ছি। তবে তিনি অভিমান করে ফেসবুকে যে বোমা ফাটিয়েছেন, যে পোস্ট করেছেন, তারপরে কিন্তু কার্যত বলা যেতে পারে তিনি গোসা ঘরে খিল দিয়েছেন। বাবুল সুপ্রিয় তার সাংসদ পদ ছাড়তে চলেছেন, এটি তিনি পরে জানিয়েছেন। আগে তিনি দল ছাড়ার কথা, বিজেপির সঙ্গ ছাড়ার কথা এবং রাজনীতি ত্যাগ করার কথা জানিয়েছিলেন। তার পরবর্তীকালে তিনি তার ফেসবুক পোস্ট দুবার এডিট করেছেন এবং তিনি জানিয়েছেন, প্রথমবারে জানিয়েছিলেন কোনো দল যোগাযোগ করেনি, কোনো দলে তিনি যোগ দিচ্ছেন না। কিন্তু পরবর্তীকালে তিনি তার ফেসবুক পোস্ট এডিট করে ওই অংশটুকু বাদ দিয়েছেন। খুব স্বাভাবিকভাবেই বিশেষজ্ঞ, যারা রাজনৈতিক বিশেষজ্ঞ, তাদের মহলে প্রশ্ন উঠেছে যে বাবুল সুপ্রিয় কি তাহলে কোথাও জল্পনা জিইয়ে রাখলেন। কিন্তু বাবুল সুপ্রিয়র সঙ্গে আমরা যোগাযোগ করার চেষ্টা করেছি, তার বাড়ির সামনে রয়েছি, তার নিরাপত্তারক্ষীরা বলছেন যে তিনি ভেতরে নেই। কিন্তু আমরা সূত্র মারফত খবর পাচ্ছি যে এই 12 নম্বর নিউ মতিবাগ রোডের যে বাড়ি, সেখানে তিনি রয়েছেন এবং ভেতরে একেবারেই একান্তে তিনি বসে রয়েছেন। তিনি কারোর সঙ্গে কথা বলছেন না এবং কোনো বক্তব্য তিনি দিতে চাইছেন না। এখানে প্রশ্ন উঠছে, পিউ তোমাকে বলি, যে সংসদ অধিবেশন চলছে, যদি সাংসদ পদ ছাড়ার হয় তাহলে লোকসভার স্পিকারের কাছে গিয়ে একটি চিঠি দিতে হয় তিনি পদ ছাড়তে চাইছেন। তিনি না করে কেন ফেসবুক পোস্ট করলেন? এখানেই যেমনভাবে তুমি বলছিলে যে তাহলে কি কোথাও বিভিন্ন মহলে প্রশ্ন উঠছে, তাহলে কি তিনি গোসা করে দলকে একটা বার্তা দিচ্ছেন? এই প্রশ্ন কিন্তু থেকেই যাচ্ছে। একদম। রাজীব, তোমাকে অনেক ধন্যবাদ। আমি দর্শকদের দেখাতে চাইবো 12 নম্বর ওপরে লেখা বাবুল সুপ্রিয় হিন্দিতে। এটাই তার সেই বাড়ি, যে বাড়ি তিনি 1 মাসের মধ্যে ছেড়ে দেবেন বলেছেন। মন্ত্রী হিসাবে এই বাড়িতেই তিনি থাকতেন। রাজীব, একটু বাড়িটা দেখাও এবং বাবুল সুপ্রিয়র নাম লেখা আমি দেখতে পাচ্ছি, দর্শকদের একটু দেখাও। বাড়িটা আমি দেখাতে বলবো ভিডিও জার্নালিস্টকে। এখানে একেবারে নিস্তব্ধতা, কোনো কারো কোনো সাড়া শব্দ নেই। বাইরে একজন নিরাপত্তারক্ষী রয়েছেন এবং ভেতরে আলো জ্বলছে। চারিদিকে একেবারে নিস্তব্ধতা। বাবুল সুপ্রিয় ভেতরে রয়েছেন বলে আমরা জানতে পাচ্ছি। তার বাড়ির পরিচারিকা বেরিয়েছেন এবং তার কয়েকজন পরিচিত আত্মীয় স্বজন বেরিয়েছেন, কিন্তু বাবুল সুপ্রিয় ভেতরেই রয়েছেন, কিন্তু কারোর সঙ্গে কোনো কথা বলছেন না। রাজীব, তোমাকে অনেক ধন্যবাদ। বাবুল সুপ্রিয়র সেই বাড়ি যেখানে আমরা সূত্র মারফত খবর পাচ্ছি এখানেই তিনি আছেন, কিন্তু এই বিষয়ে কোনো মন্তব্য তিনি করতে চাইছেন না। বাবুল ফোনও ধরছেন না। এই বাড়িটি তিনি ছেড়ে দেবেন বলেছেন আগামী 1 মাসের মধ্যে নতুন মন্ত্রীদের জন্য। বাবুলের অভিমান হয়েছে, একথা অন্তত তার পোস্ট থেকে মনে হচ্ছে, কারণ মন্ত্রিত্ব যাওয়াটা একটা বড় কারণ। অরূপ, আপনি রেডি হয়ে আছেন, আপনার বডি ল্যাঙ্গুয়েজ বলছে, বলুন। না পিউ, আমার নীরেন্দ্রনাথ চক্রবর্তীর সেই কালজয়ী কবিতা মনে পড়ছে, যেখানে তিনি লিখেছিলেন অমলকান্তি রোদ্দুর হতে চেয়েছিল, তো কেউ কেউ আমরা দেখেছি এর আগে প্রপার নাউন হতে চেয়েছিলেন। বিধানসভায় 50,000 হাফ লাখের কাছাকাছি ভোটে হেরে তারপরেও তিনি চেষ্টা করেছিলেন অন্তত কমন নাউন হয়ে টিকে থাকার। 2014 সালে যখন নরেন্দ্র মোদী আমাদের রাজ্যে প্রচার করতে এসেছিলেন, তখন তিনি বলেছিলেন মুঝে বাবুল চাহিয়ে। আর 2021-এর পরবর্তী ভূমিকায় আমরা দেখেছি যে আমাদের রাজ্য থেকে এমন একজন সাংসদ তিনি কেন্দ্রের মন্ত্রিসভায় গেলেন, যার বিরুদ্ধে সরাসরি হিউম্যান ট্রাফিকিং এবং স্মাগলিংয়ের অভিযোগ সিবিআই চিঠি দিয়ে জানিয়েছিল। শুধু তাই নয়, যে 2014 সালে ছিল মুঝে বাবুল চাহিয়ে, বিজেপি স্লোগানটা হয়ে গেল 2021-এ মুঝে ট্রিপল চোর চাহিয়ে। তো এই ট্রান্সফরমেশন স্বাভাবিকভাবেই বাবুল সুপ্রিয় একজন সঙ্গীত জগতের মানুষ, তিনি হয়তো নিতে পারেননি, তাই প্রপার নাউনের থেকে কমন নাউনও হতে পারেননি। লাস্ট টেন্সে আজকে তার রাজনৈতিক কেরিয়ার চলে যেতে চলেছে। আমার একটাই বক্তব্য, এখানে অবজারভেশন খুব পরিষ্কার যে আসানসোলের মানুষ, তাদের কাছে আমাদের প্রত্যাশা যে আগামী দিন অন্তত এরকম দৃশ্য যেন দেখতে না হয়, আর কোনো ইমাম রশিদি কখনো আসানসোলের মানুষকে যেন দাঙ্গায় কারো মানুষকে সন্তান শোক সহ্য করতে না হয়। বাবুল সুপ্রিয়র প্রতি আমাদের একটাই বক্তব্য, তিনি গায়ক, তার গায়কী সত্তাকে আমরা শ্রদ্ধা করি, তিনি সম্মান জানাই, তিনি বাংলার একজন গর্ব, তিনি বাংলার গায়ক হিসেবে নিশ্চয়ই খুব ডিস্টেন্ট। আপনি বলবেন নিঃসন্দেহে এটা সিদ্ধান্ত যিনি নেবেন তিনি নেবেন, তবুও তৃণমূলের দরজা কি বাবুলের জন্য খোলা না খোলা নয়? না, আমি দেখুন, আমি তো এখানে বসে আমার সেই ঝালমুড়ি বারবার মনে পড়ছে, কেন জানি না। না, ঝালমুড়ির প্রশ্ন নয়। দেখুন, অনেকেরই তো নির্বাচনের আগে আমরা স্লোগান শুনেছিলাম 19-এ হাফ 21-এ সাপ, তখন অনেকে শ্বাসকষ্ট হয়েছিল, এখন আবার অনেকে রিভার্স শ্বাসকষ্ট হচ্ছে। কিন্তু বাবুল সুপ্রিয় কি করবেন? প্রথম কথা, সেটা বাবুল সুপ্রিয়, তিনি তাকে কল নিতে হবে। দ্বিতীয় কথা তৃণমূল না, এইটা তো আমি এখানে বসে বলতে পারি না, এটা আমাদের সংসদীয় দলের চেয়ারপারসন মমতা বন্দ্যোপাধ্যায় এবং অভিষেক বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আলোচনা সাপেক্ষে দল সিদ্ধান্ত নেবে। এই বিষয়ে আমি মন্তব্য করার অ্যাবসলিউটলি। তবে বিজেপির অন্দরে এই পোস্টের পর, এরকম বোমা ফাটানোর পর, এত দীর্ঘ অভিমান সামনে আনার পর কি রিয়াকশন? আমরা দুরকম সুর পেলাম। রাজ্য সভাপতি একরকম বলছেন,
অন্য নেতারা আরেক রকম বলছেন, শুনুন। কে কোথায় যাচ্ছেন কি করছেন আমি কি করবো, ওটা ব্যক্তিগত ব্যাপার। থেকে যদি বাবুলের মানুষ চলে যায় তাহলে নিঃসন্দেহে সেটা শুধু বিজেপির ক্ষতি নয়, সেটা রাজনীতিরই ক্ষতি। ফেসবুক পোস্ট করে রাজনীতিকে বিদায় জানালেন বাবুল সুপ্রিয়। আসানসোলের বিজেপি সাংসদ। হাই প্রোফাইল এই গায়ক সাংসদকে নিয়েই দুই সুর বিজেপির অন্দরে। একদিকে রাজ্য সভাপতি দিলীপ ঘোষ, যিনি গুরুত্ব দিতে নারাজ বাবুলের আলবিদাকে। আমি কারো ফেসবুক টুইটার দেখি না, কে কোথায় যাচ্ছেন কি করছেন আমি কি করবো, ওটা ব্যক্তিগত ব্যাপার। কে রাজনীতি করবে না করবে, কখন করবে কখন ছাড়বে, এটা আমার কিছু বলার নেই। প্রত্যেকের নিজস্ব অধিকার আছে, সেই হিসাবে তারা করছে। অন্যদিকে শ্রমিক ভট্টাচার্য, যার মতে বাবুলের চলে যাওয়া বিজেপির ক্ষতি। থেকে যদি বাবুলের মানুষ চলে যায় তাহলে নিঃসন্দেহে সেটা শুধু বিজেপির ক্ষতি নয়, সেটা রাজনীতিরই ক্ষতি। আমি চাইবো সে তার স্ট্যান্ডকে রিকনসিডার করুক। আমি বিশ্বাস করি বিজেপিতে ছিল, আছে এবং থাকবে। কদিন আগে একইভাবে সোশ্যাল মিডিয়ায় বিজেপির যুব মোর্চা থেকে পদত্যাগের কথা ঘোষণা করেছিলেন সৌমিত্র খাঁ। পরে ইস্তফা ফিরিয়েও নেন। বাবুলের পোস্ট নিয়ে তিনিও মুখ খোলেন এদিন। अरे वो होता है कभी बीच बीच में मैं भी होता है, दौलत भी होता है। বাবুলের আলবিদায় নানা সুর রাজ্যের শাসক দলের। আমার আবেদন ওর কাছে রাজনীতি না ছাড়ুক, তার কারণও 2024 পর্যন্ত সাংসদ নির্বাচিত হয়েছে। ও যদি ছেড়ে দেয় তাহলে ওইখানকার লোকেদের প্রতি অবিচার করা হবে। এটাকে বলে দৃষ্টি আকর্ষণী প্রস্তাব। লোকসভা চলছে, স্পিকার বসে আছেন, স্পিকারের ঘরে গিয়ে ইস্তফা দেবেন। ফেসবুকে নাটক করছেন কেন? উনি গান করতেন, এখন নাটক করছেন। বাবুলকে নিয়ে এখন শোরগোল রাজ্য রাজনীতিতে। নিউজ 18 বাংলা। কাজী মাসুম আখতারদা, বাবুলের অভিমান হয়েছে এটা নিশ্চিত। তার মন্ত্রিত্ব চলে যাওয়াটা যে দুঃখের সেদিনই তিনি জানিয়েছিলেন আরো একটি ফেসবুক পোস্টে। কিন্তু তিনি সংসদ পদ ছাড়ছেন, তিনি রাজনীতি ছাড়ছেন, এগুলো তো আনুষ্ঠানিকতা রয়েছে। সেটা না করে হঠাৎ সোশ্যাল মিডিয়ায় কেন? মানে এটা কি আর্ম টুইস্ট করার খেলা? আমরা যেমন সৌমিত্র খান ক্ষেত্রে দেখেছিলাম। বাবুলের বলার কথা এক গোছা রজনীগন্ধা দিয়ে বললাম চললাম, আর বিজেপির বলার কথা অভিমানে চলে যাব না। এই দুটো সমন্বয়টা হওয়া দরকার। বাবুলকে তো বিজেপি অনেক দিয়েছে। মুঝে বাবুল চাইয়ে, মুঝে মা চাইয়ে, একদম সিনেমার ডায়লগ ছিল মুঝে মা চাইয়ে। নরেন্দ্র মোদীজি বলেছিলেন মুঝে বাবুল চাইয়ে। বাবুলকে খুব ভালোবেসেছিলেন দুবার মন্ত্রিসভায়, কেন্দ্রীয় মন্ত্রিসভায়। অনেকে হাফ প্যান্ট মন্ত্রী বলতে বটে, কিন্তু তাকে সম্মান দিয়েছে নরেন্দ্র মোদী, বিশেষ করে নরেন্দ্র মোদী সম্মান দিয়েছে। এখন তার মন্ত্রিত্ব গেছে, মন্ত্রিত্ব যে চলে গেল এটা অন্তত আমি খুব ভালো চোখে দেখিনি। কারণ তার বদলে যাদের মন্ত্রী করা হলো, সেই জন মাল্লা বা নিশীথ প্রামাণিক, জনজাতির নেতা, তাদের ভোট নিশীথ প্রামাণিক, ওই রাজবংশী ভোট, আর একটা হচ্ছে শান্তনু, সে হচ্ছে মতুয়াব। এই তিনটে জনজাতির বা অংশের ভোটকে নেবার জন্য মুঝে বাবুল চাইনি, তাকে মাঝপথে ছেড়ে দেওয়া। বাবুলের তো একটু কষ্ট হবে, কষ্ট হওয়ারই কথা। আর দিলীপ বাবু যেটা বলছেন, কে কোথায় যাচ্ছেন কি করছেন তাতে আমার কি এসে যায়? অবশ্যই এসে যায়, একটা দলের এসে যায়। একটা দলের এতদিনকার মন্ত্রী নরেন্দ্র মোদী অন্তত চলে যায়, যদি নরেন্দ্র মোদী, তাহলে কি এসে যায় না? আমি মানছি নরেন্দ্র মোদী প্রধানমন্ত্রী, বাবুল সে তুলনা কিছু নয়। বাবুলের দুটো সত্তা আছে, একটা গায়ক বাবুল, একটা হচ্ছে রাজনীতিক বাবুল। রাজনীতিক বাবুল তাকে তুলেছিলেন নরেন্দ্র মোদী বা কেন্দ্র সরকার। গায়ক বাবুল কিন্তু সে হারিয়ে যায়নি, সে রাজনীতির এই ঘেরাটোপে। না না, আপনি কি বলছেন তাহলে? বাবুলের এই মুহূর্তের আশ্রয় তার গায়ক সত্তা, সে গায়ক সত্তায় বেঁচে থাকবে কিছু কিছু। না, কিন্তু এই যে এত অভিমান উছলে পড়লো, এর জন্য বিজেপি কি করতে পারে বলে আপনার মনে হয়? বিজেপি কি তাকে না বাবা যেও না, তুমি থাকো, তোমায় কিছু দেবো, এটা করবে? চলে যেও না, অভিমানে চলে যেও না, এই শব্দটিকে নিয়ে তার কাছে বসতে পারে। দিলীপ বাবুর বক্তব্যে তো মনে হলো না সেটা। ওনার মনে হওয়া তো দরকার। এইভাবে সবাইকে ছেড়ে রইল কি? উনি তো বলেননি অক্সিজেনের অভাব শ্বাসকষ্ট হচ্ছে, উনি এটা বলেননি। পরোক্ষভাবে বলেছেন যে বিজেপিতে কোথায় সমন্বয়ের অভাব আছে, কোথায় নেতৃত্বের অভাব আছে, এটা কিন্তু বলেছে। উনি তো বলছেন ওদের কলহ দলের ক্ষতি করছে এবং বাংলাকে বিজেপি সিরিয়াসলি নিচ্ছে না, বিস্ফোরণ ঘটিয়েছেন বাবুল। এটা তো খুব গুরুত্বপূর্ণ কথা, এটা তো সত্য কথা। গোটা বাংলায় বিজেপি বিভিন্ন লোক মার খাচ্ছে, আর এরা বলছে বাবুল যাচ্ছে, কে কোথায় যাচ্ছে, কে কি লিখছে তাতে কি এসে যায়?
সবাই তো মানে পালিয়ে আপনি গেছে। বলছেন বিজেপির ঠিক আছে, সহানুভূতি নিয়ে দেখা উচিত এটা? অবশ্যই গুরুত্ব সাথে দেখা বেশ, উচিত। দীপশিতা, অবশ্যই ভাবনা চিন্তা করা উচিত। আর বাবুলের কিছু এসে যেন বাবুল গায়ক হয়ে বেঁচে থাকতে পারবে। কিছু লোক আছে বেশ, যারা আসছি রাজনীতি আপনার দাদা, দীপশিতা। রাজনীতি করেই তারা বেঁচে আমার থাকে। মনে হয় বাবুল রাজনীতি সুপ্রিয় এখনো বিজেপিতে বেঁচে থাকবেন থাকে। কি থাকবেন না, বাবুল সুপ্রিয় সাংসদ হবেন কি হবেন না, সেটা বিজেপির ব্যক্তিগত ব্যাপার, ওই পরিবারের মধ্যেকার কলহ, তা নিয়ে তো আমার কিছু বলার নেই। আমি খালি যখন তৃণমূলের যিনি এখানে এসছেন এবং যিনি কথা বলছিলেন ওনার কথা শুনছিলাম, উনি তো বললেন আসলে আসানসোলবাসীর মনে রাখা উচিত, ওই ইমামের কথা মনে রাখা উচিত, তার মৃত ছেলের কথা মনে রাখা উচিত, দাঙ্গার কথা মনে রাখা উচিত। আমি খালি বলবো যারা বিজেপিকে হারিয়ে বিজেপিকে রোখার জন্য পশ্চিমবঙ্গে ক্ষমতায় এসছেন, বাবুল সুপ্রিয় সম্পর্কে আজকে যে যে কথা উনি বললেন বা উনি তৃণমূলের মুখপাত্র হিসাবে বললেন, সেই কথাটা যেন আজ থেকে কিছু মাস পরে ওনারা মনে রাখেন। কারণ নির্বাচনের আগে তো আমরা মুকুল রায় সম্পর্কে অনেক কিছু শুনেছিলাম। তখন মুকুল রায় সাম্প্রদায়িকতার প্রতীক ছিলেন, তখন মুকুল রায় ফ্যাসিবাদের প্রতীক ছিলেন। মুকুল রায়কে হারানোর জন্য পশ্চিমবঙ্গের মা মাটি মানুষ, মানে অসাম্প্রদায়িক মানুষ, প্রগতিশীল মানুষ, বামপন্থীদের পর্যন্ত মমতা ব্যানার্জি আপিল করেছিলেন সাম্প্রদায়িক শক্তিকে রুখতে আসুন আমরা সবাই মিলে তৃণমূলের হাত শক্ত করি। বহু মানুষ, পশ্চিমবঙ্গের মানুষ তাদের ডাকে সাড়া দিয়েছেন। এখন নির্বাচনের পরে সেই মুকুল রায় আবার তৃণমূলে ফিরে এলেন, ঘর বাপসি হলেন এবং উনি হঠাৎ করে সাম্প্রদায়িক থেকে সাম্প্রদায়িকতা বিরোধী মুখ হয়ে গেলেন। তো যে বলছিলেন না রিভার্স শ্বাসকষ্ট, তো আমরা যেরকম বলতাম নির্বাচনের আগে বিজেপি হলো একটা ওয়াশিং মেশিন আর কি, তৃণমূলের সমস্ত দুর্নীতিগ্রস্ত নেতা বিজেপিতে গেলে তারা সৎ হয়ে যান। আমার মনে হয় তৃণমূল একটা রিভার্স ওয়াশিং মেশিন কিনেছেন, যাতে যারা বিজেপিতে গেছিলেন বা যাদের বিজেপিতে কষ্ট হচ্ছে তারা তৃণমূলে এসে আবার অসাম্প্রদায়িক হয়ে যাবেন। তার মানে সম্ভাবনা আছেই আসলে এবং বাবুল সুপ্রিয় তো তাই এডিট করে তাই একদম বললেন। দীপশিতা যেটা বলছে সম্ভাবনা আছে এবং তৃণমূলকে ভবিষ্যতে মনেও করিয়ে দেওয়া হবে নিশ্চয়ই। আমি আবার সেরকম টিকেটে অরূপ আর দীপশিতাকে একসঙ্গে অরূপ উত্তর দেবেন আপনি, কিন্তু তার আগে একটু আক্তারদা যে কথা বলছিলেন, মুঝে পার্লামেন্ট মে বাবুল চাহিয়ে 2014 বলেছিলেন নরেন্দ্র মোদী। দেখুন, मुझे पार्लियामेंट में बाबुल चाहिए। মোদির আবদার রেখেছিলেন আসানসোলের ভোটাররা। এলাম, দেখলাম আর জয় করলাম। 2014 রাজনীতিতে বাবুল সুপ্রিয়র উত্থান সত্যি ভিসি। প্রথম ভোটে জিতেই কেন্দ্রীয় মন্ত্রী। বলিউডের নেপথ্য গায়ক থেকে রাজনৈতিক নেতা, ছকে থেকেও ছকের বাইরে, ঝালমুড়ির মতো কখনো টক কখনো ঝাল। নজরুল মঞ্চে প্রধানমন্ত্রী মুখ্যমন্ত্রীকে নিয়ে সরকারি অনুষ্ঠান, আর তারপরেই ভোটের প্রচার হোক বা দিল্লির রাস্তা, বাবুল সুপ্রিয় মানেই মোটর বাইক। শোনা যায় একবার নাকি প্রধানমন্ত্রীর বাসভবনেও মোটর সাইকেল নিয়ে চলে গিয়েছিলেন। গত 7 বছরে বিতর্ক পিছু ছাড়েনি বাবুল সুপ্রিয়র। মঞ্চে বাবুল সুপ্রিয় মানেই গান। সরকারি অনুষ্ঠানে মন্ত্রীর গানে আপত্তি ছিল গেরুয়া শিবিরের একাংশের। নানা সময় মন্তব্য টুইট করেও বিতর্কে জড়িয়েছেন। মর্যাদাহানিকর মন্তব্যের অভিযোগ তোলেন তৃণমূলের মহুয়া মৈত্র। বিভিন্ন সময় বাবুল সুপ্রিয়র মন্তব্যে অস্বস্তিতে পড়েছে বিজেপি। রাজ্য বিজেপি নেতাদের সঙ্গেও বাবুলের দূরত্ব বেড়েছে। 2019-এ যাদবপুর বিশ্ববিদ্যালয়ের ক্যাম্পাসে গিয়ে নতুন বিতর্কে জড়ান বাবুল। কেন্দ্রীয় মন্ত্রীকে ঘেরাও করে বাম ছাত্র সংগঠনগুলি। বাবুল উদ্ধারে ছুটে যান রাজ্যপাল। 2021-এর ভোটে আরো স্পষ্ট হয় বাবুল বনাম রাজ্য বিজেপি দ্বন্দ্ব। জিতেন্দ্র তিওয়ারিকে বিজেপিতে নেওয়ায় আপত্তি। প্রকাশ্যেই অসন্তোষ জানান বাবুল সুপ্রিয়। বিধানসভা ভোটে টালিগঞ্জে হার বাবুলের, আসানসোলেও বিজেপির খারাপ ফল। শেষ মন্ত্রিসভার রদবদলে মন্ত্রিত্ব হারান বাবুল। তারপরে সোশ্যাল মিডিয়ায় একের পর এক বিতর্কিত ইঙ্গিতপূর্ণ পোস্ট। কখনো আবার তৃণমূল কংগ্রেস মুকুল রায়কে টুইটারে ফলো, আর তারপর শনিবারের বারবেলায় আলবিদা। এরপর কোন সুরে গাইবেন বাবুল? নিউজ 18 বাংলা। অরূপ এবার বলুন। প্রতি যথেষ্ট শ্রদ্ধা জানিয়ে বলি, দীপশিতাকে বলবো যেহেতু ছাত্র রাজনীতি করে উঠেছে যে রাজনীতির বেসিক্সটা আরেকবার ভালো করে চর্চা করে নিক, কারণ পলিটিক্স ইজ দ্য আর্ট অফ পসিবল। আমরা সবাই ছোট থেকেই যখন বড় হই তখন আমরা শুনে আসি, বড় হই। যেরকম দীপশিতাই আপনাদের চ্যানেলেই ইলেকশনের আগে বলেছিল ওরা সব বিজে মূল। আমার এখনো মনে আছে বিজে মূল টার্মিনোলজিটা বারংবার ইউজ হয়েছিল, এবং আজকে যখন দীপশিতার দলের রাজ্য সম্পাদক বলে বিজে মূল শব্দটা ব্যবহার করা ভুল হয়েছিল আমাদের, কিংবা ধরুন ওনাদেরই রাজ্য সম্পাদক ইলেকশনের আগে বলেছিল ত্রিশঙ্কু হলেও তৃণমূলকে সমর্থন নয়, আর আজকে যখন বিমান বসুর উক্তিগুলো মনে পড়ে তখন এটা বোঝা যায় যে রাজনীতি কখনো কোনো স্ট্যাটিক বাধা ধরা পথে চলে না। এক, দ্বিতীয়ত দীপশিতারা তো এর আগে ফেসবুকেও দিয়েছিল অষ্টম বামফ্রন্ট সরকারের দাগ আসলে শূন্য হয়ে যাবে একটা দল রাজনৈতিক দেউলিয়াপানার মধ্যে শুধুমাত্র তৃণমূলকে আক্রমণ করতে গিয়ে। দেখুন একটা জিনিস, আজকের দিনে দাঁড়িয়ে
দাঁড়িয়ে সবচেয়ে বড় শত্রু দেশের মানুষের কাছে বিজেপিকে রুখতে সমস্ত মানুষ ঐক্যবদ্ধ হচ্ছে এবং সারা ভারতবর্ষের মানুষের কাছে এটা প্রমাণিত যে বিজেপিকে চোখে চোখ রেখে একটা রাজ্যের সরকারকে উৎখাত করার জন্য প্রধানমন্ত্রী থেকে দেশের স্বরাষ্ট্রমন্ত্রী থেকে শুরু করে 18টা মন্ত্রী, 150-র কাছাকাছি সাংসদ এসেও একটা হাওয়াই চটিকে হারাতে না পেরে ঘাড় ধাক্কাকে ফিরে যেতে হয় তখন দেশের মানুষ স্বীকার করে নেন যে এই মানুষটার মধ্যে, এই মমতা বন্দ্যোপাধ্যায় হাওয়াই চটির মালকিনের মধ্যেই সেই ক্ষমতা আছে যারা বিজেপিকে হারাতে পারে। সেই জায়গায় দাঁড়িয়ে ওনাদের রাজ্য নেতৃত্বদের অনেকে শুভবুদ্ধির উদয় হচ্ছে, আশা রাখবো দীপশিতাদেরও শুভবুদ্ধির উদয় আগামী দিনে হোক। কিন্তু বাবুলের পসিবিলিটি এবং তৃণমূলের সঙ্গে তার সম্পর্কের সম্ভাবনা নিয়েও যে কোনো কিছু স্ট্যাটিক নয়, কোথাও প্রচ্ছন্ন কি সেই বার্তাও দিলেন না অরূপ? অন্তত আমার তাই মনে হলো, বাকিটা আপনারা বিচার করবেন। অরূপ, আমি আসবো এবার, আপনাকে অন্য বিষয় বলতে হবে, কারণ আজ এবার আপনাদের সামনে আমরা আনবো আরো এক বৃহত্তর সম্ভাবনার কথা। তার আগে গোটা দেশের রাজনীতিতে এবং রাজনীতির ইতিহাসে বঙ্গ নারীর ভূমিকা অনস্বীকার্য। আমি আপনাকে খোলাখুলি শুরুতেই বলি, এর উৎস অবশ্যই অনিল বিশ্বাসের কন্যা অজন্তা বিশ্বাসের তৃণমূলের মুখপত্রে লেখা সম্পাদকীয়। সেই প্রসঙ্গে আসার আগে আসুন সেই সমস্ত মহিলাদের আমরা দেখি যারা দাপিয়ে বেরিয়েছেন রাজনীতির ময়দান। বন্দুক হাতে ব্রিটিশের বিরুদ্ধে লড়তে নেমেছিলেন প্রীতিলতা ওয়াদ্দেদার, কল্পনা দত্তরা। ব্রিটিশের চোখে চোখ রেখে যুদ্ধ হোক বা সদ্য স্বাধীন দেশকে গড়ে তোলার কাজ, নিজেদের পরিচয়েই ভাস্বর বাঙালি মেয়েরা। সুচেতা মজুমদার, আচার্য জে.বি. কৃপালিনীর সঙ্গে বিয়ের পর সুচেতা কৃপালিনী স্কুলে পড়ার সময় থেকেই জাতীয়তাবাদে উদ্দীপ্ত, ক্রমেই রাজনীতিতে জড়িয়ে পড়া। দেশের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী। অক্টোবর 1963 থেকে মার্চ 1967 উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রীর দায়িত্ব সামলান সুচেতা কৃপালিনী। ভারতের রাজনীতির আরেক উজ্জ্বল নক্ষত্র সরোজিনী নাইডু, স্বাধীনতা আন্দোলনের অগ্রণী যোদ্ধা। হায়দ্রাবাদে জন্ম সরোজিনী চট্টোপাধ্যায়, বিয়ের পরে নাইডু হন। মহাত্মা গান্ধীর নেতৃত্বে ডান্ডি অভিযানে যোগ দেন, জাতীয় কংগ্রেসের প্রথম মহিলা সভাপতি, দেশের প্রথম মহিলা রাজ্যপাল সরোজিনী নাইডু। ভারতীয় রাজনীতিতে আরেক উজ্জ্বল বাঙালি মেয়ে অরুণা আসফ আলী, বাঙালি মেয়ে অরুণা গঙ্গোপাধ্যায় ভারত ছাড়ো আন্দোলনে প্রথম সারিতে নেতৃত্ব দেন। 1997 সালে মরণোত্তর ভারত রত্ন সম্মানে ভূষিত করা হয় অরুণা আসফ আলীকে। স্বাধীনতা আন্দোলন থেকে ইন্দিরা মন্ত্রিসভার দায়িত্ব পালন। ফুল রেণু গুহ আরও এক উল্লেখযোগ্য নাম। কংগ্রেস নেত্রী ফুল রেণু গুহ সংসদের 2 কক্ষেরই সদস্য হন। 1967 থেকে 69 ইন্দিরা মন্ত্রিসভার সমাজ কল্যাণ মন্ত্রীর দায়িত্ব সামলান। নারী ক্ষমতায়নে তার অগ্রণী ভূমিকা ছিল। দেশ গড়তে এদের সবার ভূমিকাই অনস্বীকার্য, আর এই লড়াই সমাজ গঠনের উত্তরাধিকার নিয়েই রাজনীতিতে মমতা বন্দ্যোপাধ্যায়। আটপৌরে বাঙালি ঘরের মেয়ে থেকে টানা 3 বার রাজ্যের মুখ্যমন্ত্রী। যুব কংগ্রেস নেত্রী থেকে নরসিমা রাও সরকারের মন্ত্রী, পরে কেন্দ্রীয় রেলমন্ত্রী। মমতার নেতৃত্বে 34 বছরে বাম সরকার কার্যত ধুয়ে মুছে গেছে বাংলা থেকে। 2021-এ সর্বশক্তিতে ঝাঁপিয়ে পড়েও মমতা বন্দ্যোপাধ্যায়ের সামনে দর্পচূর্ণ হয়েছে মোদী সাদের। ক্রমেই মোদী বিরোধীদের ভরসাস্থল হয়ে উঠছেন বাংলার এই নিজের মেয়ে। নিউজ 18 বাংলা। দীপশিতা, যে কথাটা তৃণমূলের সাথী বলছিলেন যে আলটিমেটলি আমাদের সবাইকে বিজেপিকে হারাতে হবে, আমার মনে হয় এই নিয়ে তো কোনো দ্বিমত নেই। কারণ যখন তৃণমূল কংগ্রেস বিজেপির সঙ্গে ঘর করছিল, এনডিএর সঙ্গে একসঙ্গে মমতা ব্যানার্জি সেই সময় মন্ত্রী ছিলেন, সেই সময়ও ভারতের কমিউনিস্ট পার্টি বা বামপন্থীরা বিজেপির বিরুদ্ধেই ছিল। তাই বিজেপি বিরোধিতার পার্ট তো আমরা অন্য কারোর কাছ থেকে শিখবো না। এক নম্বর আমি আসবো, হ্যাঁ। এবং এই যে পসিবিলিটির কথা উনি বলছিলেন, অফকোর্স দ্য লাইফ ইজ ফুল অফ পসিবিলিটি। আমরা পসিবিলিটি থেকে বেরিয়ে আপাতত দীপশিতা আমরা একদম মমতা বন্দ্যোপাধ্যায় এবং অজন্তা বিশ্বাসের যে প্রবন্ধ থেকে এই সম্ভাবনা আবার নতুন করে সামনে এলো, এই নিয়ে আপনার কি রিঅ্যাকশন? আমার মনে হয় অবশ্যই পশ্চিমবঙ্গের নারীরা, বাঙালি নারীরা ভারতের কেন সারা বিশ্বের যে আন্দোলন, সেই আন্দোলনের দিক নির্দেশ করেছেন। এবং এখানে অনেকের নাম দেখা হয়েছিল। আমার ব্যক্তিগত একজন মানুষ যাকে দেখে আমি প্রতিদিন অনুপ্রাণিত হই, তার নাম ইলা মিত্র।
তিনি তেভাগা আন্দোলনের সময় গরিব পিছিয়ে পড়া যে মানুষ, যে কৃষক, তাদেরকে এক কাট্টা করে লড়াই করেছিলেন ব্রিটিশ সাম্রাজ্যবাদের বিরুদ্ধে এবং একই সঙ্গে জমিদারদের বিরুদ্ধে। এবং যে ধরনের অত্যাচার তার উপরে হয়েছিল, কাস্টোডিয়াল যে ধরনের অত্যাচার হয়েছিল, এবং তারপরেও তিনি একবারের জন্য নিজের কমরেডদের, নিজের সাথীদের নাম তিনি বলেননি। পরবর্তীকালে তিনি কমিউনিস্ট পার্টির নেতা হন, আমাদের সব্বার নেতা হন। এবং আমি যখন ব্যক্তিগতভাবে মহিলা হিসেবে খুব ট্রোলড হই, মহিলা হিসেবে রাজনীতি করছি, আমার গায়ের রং, আমার পোশাক, আমি কোথায় গেছি কনফারেন্সে সেই নিয়ে ট্রোল হই, আমি খালি ইলা মিত্রের কথা ভাবি এবং ভাবি উনি যদি ওই ভয়ঙ্কর শারীরিক নির্যাতনের পরেও তার আদর্শে অবিচল থাকতে পারেন, তাহলে কোথাও না কোথাও তার যে লেগেসি, সেই লেগেসি বহন করার দায়িত্ব আমাদের। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে আমি পড়েছি, যেহেতু অজন্তা বিশ্বাসী এবং কথাবার্তা হয়েছে উনি প্রয়াত অনিল বিশ্বাসের মেয়ে, এবং আমাকে যদি কেউ জিজ্ঞেস করে অ্যাজ এ একাডেমিশিয়ান, কারণ বিভিন্ন জায়গায় বলা হয়েছে তিনি সেখানে সিপিএম সমর্থক হিসেবে লেখেননি, তিনি একজন একাডেমিশিয়ান বা একজন গবেষক হিসেবে লিখেছেন। আমি একটু আধটু গবেষণা করি, তো আমাদের গবেষণার একটা বেসিক জায়গা থাকে, মানে রিসার্চ মেথোডোলজি হয়, সেটা মার্কসিস্ট হতে পারে, পোস্ট মডার্ন হতে পারে, আম্বেদকারাইট হতে পারে, কিন্তু এই সব মেথোডোলজির একটা প্রাইমেসি থাকে, একটা বেসিক মিনিমাম থাকে। তাহলে যে কোনো জিনিসকে ক্রিটিক্যালি দেখা, যে কোনো ইভেন্ট, যে কোনো অবস্থাকে, যে কোনো সমাজ ব্যবস্থাকে ক্রিটিক্যালি প্রশ্ন করা। আমার মনে হয়েছে ওই যে লেখাটা, সেই লেখাতে ওই ক্রিটিসিজমটা কোথাও ছিল না। অবশ্যই মমতা ব্যানার্জি একজন পশ্চিমবঙ্গের প্রথম মহিলা মুখ্যমন্ত্রী, তার ব্যক্তিগত যে অ্যাচিভমেন্ট, সেই অ্যাচিভমেন্টকে ছোট করার কোনো ইচ্ছা বা রাজনৈতিক মতাদর্শ আলাদা হতেই পারে, একটা ভিন্ন ধারার রাজনীতি, কিন্তু তার অ্যাচিভমেন্ট, তার লড়াই, যেটা নিবন্ধে আমরা দেখতে পাচ্ছি প্রতি ক্ষেত্রে যে তার লড়াইকে কুর্নিশ, এটা কি মানতে কোথাও সমস্যা হতে পারে? কখনো না। এর আগেও যখন আমাকেও যখন জিজ্ঞেস করা হয়েছে, আমি বারবার বলেছি মমতা ব্যানার্জি একজন ব্যক্তি হিসাবে পুরুষতান্ত্রিক বা মেল ডমিনেটেড এই রাজনৈতিক যে পুরো মঞ্চ, সেখানে তিনি যতটা এগিয়েছেন সেটা অবশ্যই একজন ব্যক্তি হিসাবে এটা অ্যাচিভমেন্টের। কিন্তু এখানে একটা প্রশ্ন থাকে, যে প্রশ্নটা আমি অজন্তাদির যে লেখা তার বিরুদ্ধে, মানে তার ব্যাপারেও করতে চাইছিলাম, যে যখন আমরা একজন মহিলাকে রাজনীতির ময়দানে দেখি, একটা ভীষণ গুরুত্বপূর্ণ পদে দেখি, মুখ্যমন্ত্রীর মতো পদে দেখি, তার কাছ থেকে কিছু এক্সপেকটেশন থাকে। আমরা সেই প্রথম মহিলা মুখ্যমন্ত্রীকে এটা এক্সপেক্ট করি না তিনি মহাকরণে দাঁড়িয়ে বলবেন যে কোথাও যদি এটা ধর্ষণের ঘটনা হয় সেটা সাজানো ঘটনা। একটু আগে, মানে কিছুদিন আগে নিশ্চয়ই গোয়ার মুখ্যমন্ত্রী একই কথা বলেছিলেন। দীপশিতা, বুঝতে পেরেছি। শর্মাদার উত্তর নেব, সবার উত্তর নেব, অরূপের কাছেও আমার জানার আছে অনেক কিছু, কিন্তু এরপর সেই প্রবন্ধ এবং অজন্তা বিশ্বাসের রিয়াকশন আপনাদের দেব। তিনি কিভাবে লিখলেন? তিনি একজন অধ্যাপিকা ইতিহাসের এই হিসেবে, নাকি সত্যি অনিল বিশ্বাসের কন্যা, বাম মনস্ক, এবং তিনি তো পার্টি মেম্বারও ছিলেন, তিনি মমতা বন্দ্যোপাধ্যায়ের ভূয়সী প্রশংসা করছেন? দেখুন ব্রেকের পর, সঙ্গে থাকুন। জুলাই তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় বঙ্গ রাজনীতিতে নারী শক্তি শীর্ষক নিবন্ধ। আর এই সম্পাদকীয় ঘিরেই অসংখ্য প্রশ্ন, কারণ অবশ্যই লেখিকা ও নিবন্ধে ব্যবহার করা স্ট্র্যাপ। সম্পাদকীয়র যে কিস্তি শুরু হয়েছিল রাজনীতিতে বাসন্তী দেবী, সরোজিনী নাইডুদের অবদান নিয়ে, তার শেষ হল তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের রাজনৈতিক উত্থান দিয়ে। একসময় সিপিএম এর মুখপত্র গণশক্তির সম্পাদক ছিলেন প্রয়াত সিপিএম নেতা অনিল বিশ্বাস। তার কন্যা তৃণমূলের মুখপত্র জাগো বাংলায় কি লেখেন সেদিকেই নজর ছিল সকলের। শেষ কিস্তিতে অজন্তা মমতা বন্দ্যোপাধ্যায়কে মাননীয় মুখ্যমন্ত্রী ও জননেত্রী উল্লেখ করেছেন। বাংলার রাজনৈতিক ইতিহাসে মমতাকে অন্যতম সেরা বাঙালি নারীও বলেছেন তিনি। অজন্তা লিখেছেন কিভাবে কঠিন লড়াইতে বারবার জয়ী হয়েছেন মমতা। অগ্নিকন্যা, দিদি, ঘরের মেয়ে অভিধাও অর্জন করেছেন তিনি। মমতার উত্থান সক্রিয় রাজনীতিতে মহিলাদের অবস্থান পরিবর্তন করেছে বলেও উল্লেখ করেছেন অজন্তা। উঠে এসেছে সিঙ্গুর আন্দোলন প্রসঙ্গ। 2006-এর আন্দোলনে নেতৃত্ব দিয়েই 2011 নির্বাচনে রায় মমতার পক্ষে গিয়েছিল বলে লেখেন অনিল কন্যা। অনিল বিশ্বাসের মেয়ে হিসাবে আমি গর্বিত, এটা আমার বংশ পরিচয়। প্রত্যেক মহিলাদের নিজস্ব লড়াই আছে, একইভাবে মমতা বন্দ্যোপাধ্যায়কেও রাজনীতির লড়াইয়ের ময়দানে নামতে হয়েছে। এই লড়াইয়ে তার হার না মানা মনোভাব সাম্প্রতিককালের রাজনীতিতে প্রণিধানযোগ্য। এই কারণে ইতিহাসের একজন গবেষক হিসাবে ওনার অবদানের কথা আমার প্রবন্ধে আমি উল্লেখ করেছি। লেখিকার পিতৃপরিচয় বিচার না করে বা রাজনীতির রং না দেখে
লেখাটার গুণমান দেখে বিচার করা উচিত। সত্যিই যদি কেউ বঙ্গ রাজনীতিতে নারী শক্তি নিয়ে লিখতে চান, তো মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদটা দেবেন কি করে? অজন্তার লেখার প্রথম, দ্বিতীয় ও তৃতীয় কিস্তিতে উঠে এসেছিল প্রাক স্বাধীনতা ও স্বাধীনতা পরবর্তী সময়ে মহিলা রাজনীতিকদের অবদান। সেখানে অনেক বামপন্থী ও অবামপন্থী মহিলাদের অবদানও উল্লেখ করা হয়েছে। শেষ পর্বে রবীন্দ্র ভারতীর ইতিহাসের অধ্যাপক অজন্তার লেখায় উঠে এলো মমতা প্রসঙ্গ। তা বঙ্গ রাজনীতিতে কতটা প্রভাব ফেলে এখন সেটাই দেখার। যে বিধি দ্বারা স্থাপিত ভারতের সংবিধানের প্রতি আমি অকৃত্রিম নিষ্ঠা ও আনুগত্য পোষণ করিব। আবির ঘোষাল, নিউজ 18 বাংলা। সন্ময়দা, একটা কথা খুব পরিষ্কার, সেটা হচ্ছে অজন্তা বিশ্বাস যদি একজন ব্যক্তিগত সত্তা থেকে, ব্যক্তি সত্তা থেকে এটা লিখে থাকেন, বলার কিছু নেই, তার নিজস্ব বিশ্লেষণ থাকতেই পারে। আমি লেখাটি পড়েছি। দ্বিতীয়ত হচ্ছে বিতর্কটা হচ্ছে কেন, তার কারণ হচ্ছে অনিল বিশ্বাসের কন্যা বলেই বিতর্কটা হচ্ছে। অনিল বিশ্বাসের মতো মানুষ যা ভাবনা চিন্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের সম্বন্ধে তৎকালীন অবস্থায় করতেন, আমি লেখাটি পড়তে গিয়ে দেখেছি অজন্তা বিশ্বাস সেটাকে কন্ট্রাডিক্ট করেছেন। তার পেছনে কারণ থাকতে পারে, তিনি ইতিহাসের অধ্যাপিকা, তার ফিউচার কোনো অ্যাম্বিশন থাকতে পারে, বা বাবা যে রাজনৈতিক তত্ত্বে বিশ্বাসী তিনি সেই তত্ত্বে নাও বিশ্বাসী হতে পারেন। কিন্তু লেখাটা পড়ে সামগ্রিকভাবে আমার মনে হয়েছে মমতা বন্দ্যোপাধ্যায়ের পজিটিভ দিকটা নিয়ে অনেক কথা বলা হয়েছে, কিন্তু গণতান্ত্রিক ব্যবস্থাটাকে ধ্বংস করার জন্য মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান, কিংবা বাংলায় চৌর্যবৃত্তি বা করাপশন নিয়ে, সীমাহীন করাপশন নিয়ে যে মমতা বন্দ্যোপাধ্যায়ের অবদান, এগুলোকে খুব সন্তর্পণে এড়িয়ে যাওয়া হয়েছে। এইখান থেকেই আমার মনে হয়েছে অজন্তার লেখার মধ্যে প্রচ্ছন্ন কোনো একটা ইচ্ছে লুকিয়ে আছে। কারণ এই স্তরের মানুষটা নর্মালি যেটা করেন, যে এ জাতীয় বার্তা দিয়ে নিজের কেরিয়ারকে সুরক্ষিত বা কেরিয়ারকে এগিয়ে নিয়ে যাওয়ার চেষ্টা করে। মানে স্বার্থ, আপনি যা বলছেন ইচ্ছা, কার্যত স্বার্থ। না, এটা ওর ইচ্ছা হতেও পারে, আমি বলতে পারছি না, কিন্তু এ জাতীয় বহু উদাহরণ বাংলার মাটিতে আছে, যেখানে দাঁড়িয়ে যে রাজ্যের সর্বোচ্চ শাসককে খুশি করে তার বিনিময়ে ডিভিডেন্ডটা আদায় করেছেন। অজন্তা সেই কারণে করেছেন কিনা জানি না, কিন্তু তর্কটা উঠছে এই কারণেই যে নিজের বাবাকে তিনি কন্ট্রাডিক্ট করেছেন। আজকের দিনে অনিল বিশ্বাস বেঁচে থাকলে তীব্রভাবে এরই বিরোধী লেখা হয়তো তার কলম দিয়ে আসতো, কারণ যে সময় মমতা বন্দ্যোপাধ্যায়ের উত্তরণ, সেই সময় অনিল বিশ্বাসের একাধিক মূল্যায়ন মমতার সম্বন্ধে যা আমরা পড়েছি সেই সময়টায় যখন জীবিত ছিলেন অনিল বিশ্বাস, আজকের দিনে অজন্তা বিশ্বাসের মূল্যায়নকে টোটালি কন্ট্রাডিক্ট করছেন। ব্যক্তি সত্তা থেকে অজন্তা যদি এটা করে থাকেন আমার বলার না, কিন্তু আপনিও তো অনেকটা আমার মতে সন্ময়দা কন্ট্রাডিক্ট করছেন নিজেকেই। আপনি বলছেন এটা ওর ব্যক্তিমত হতেই পারে, বাবার মতাদর্শে বিশ্বাসী না হতে পারে, যদিও তিনি বামপন্থী ছাত্র রাজনীতি করে উঠে আসা, সেখানে ইচ্ছা স্বার্থ এইগুলো কেন বলছেন? ক্যারিয়ার তৈরি করার প্রস্তুত হতে পারে। আমি পিউ একটা কথা বলছি, বহু বামপন্থী ঘরানার মানুষ পরবর্তীকালে তৃণমূলপন্থী হয়ে গেছেন, এ তো নতুন করে নয়, আমরা বাংলার রাজনীতিতে দেখেছি। হতেই পারে, সেটা তিনি করেই থাকতে পারেন, সেটা নিয়ে কিচ্ছু আমাদের বলার নেই। এই দল বদলানো আসলে ব্যক্তি স্বার্থর জন্য, যারা তৃণমূল থেকে বিজেপিতে গেছেন তাদের জন্য কি একই থিওরি অ্যাপ্লাই করবেন? আমি এই কথাটা কখনোই বলছি না যে অজন্তা সেই কারণেই করেছেন, কিন্তু এটা একটা কারণ হতে পারে, এইটুকু শুধু আমি উল্লেখ করি। অরূপ, সন্ময়বাবুর কথার মধ্যে কি ভয়ঙ্কর সেলফ কন্ট্রাডিকশন। সন্ময়বাবু তার মানে সাংবাদিক হিসেবে যে লেখাগুলো লিখেছিলেন এর আগে, যেগুলো তৃণমূল সরকারের সমালোচনা হিসেবেই পরিগণিত হয়েছিল, বা যে ইউটিউব ভিডিওগুলো করেছিলেন, তার মানে কি এই দ্বারা যে সন্ময়বাবু বিজেপির টিকিট পাবেন বলে করেছিলেন? তা তো নয়, সন্ময়বাবু তার সাংবাদিক সত্তা থেকে করেছিলেন বলেই আমার বিশ্বাস। উনি নিজেকে এই জায়গায় নামাবেন, আমার খারাপ লেগেছে। দ্বিতীয়ত অজন্তা বিশ্বাসের লেখনী, আমি দেখুন লেখাটা আমিও পুরোটা পড়েছি, 4টে এপিসোড, আজকে শেষ কিস্তিটা পড়েছি, কিন্তু বক্তব্যটা হচ্ছে এটা তো ঘটনা। বাংলায় রাজনীতিতে নারীর ক্ষমতায়ন নিয়ে যদি আপনি কোনো রিসার্চ করেন, তাতে মমতা বন্দ্যোপাধ্যায়ের নাম বাদ দিলে তো রিসার্চটাই অসম্পূর্ণ থেকে যাবে। আমি দীপশিতা রয়েছে এখানে, আমি দীপশিতাকেও বলবো, দীপশিতা অনেকগুলো কথা বলছিলেন, এবং দীপশিতা যে নারীদের কথা বলছিলেন তাদের নামও কিন্তু অজন্তা রিসার্চ ওয়ার্কের মধ্যে এসছে পরপর।
আর দীপশিতাকে একটা কথা বলি যে বিভিন্ন ক্ষেত্রে দীপশিতা নিজেও বললো বুলিং এবং হ্যারাসমেন্টের শিকার হয়েছে, এটা তো সত্যি কথা। 12ই এপ্রিল আমি দীপশিতা, আমার মনে আছে যখন দীপশিতাকে বা মীনাক্ষীকে উদ্দেশ্য করে কুরুচিকর মিম হয়, আমি তৃণমূল কংগ্রেসের মুখপাত্র হিসেবে বলছি আমরা প্রথম প্রতিবাদ করেছিলাম। আমি আমার নিজের ফেসবুক পোস্টটা খুঁজছিলাম ব্রেকে, 12ই এপ্রিলের সোচ্চারে প্রতিবাদ হয়েছিল। শুধু তাই না, আমার মনে আছে জেএনইউতে যখন ঐশী ঘোষের উপর আক্রমণ হয়েছিল, কলকাতার রাজপথে তৃণমূল ছাত্র পরিষদ, তৃণমূল যুব কংগ্রেস মিছিল করেছিল। আজকে এই জায়গায় দাঁড়িয়ে দেখুন দীপশিতা একটা এক্সাম্পল দিয়ে একটা কথা এস্টাবলিশ করতে চাইছে। আমরা তো দেখেছি বাংলার বিধানসভায় কংগ্রেসের বিধায়িকা ছিলেন আভা মাইতি, তাকে কিভাবে নিগ্রহ করা হয়েছিল তার বসার চেয়ারে আলতা ঢেলে দিয়ে পর্যন্ত। সেই বিতর্কে না গিয়ে আজকে এটা পরিষ্কার যে বাংলার রাজনীতিতে যদি বঙ্গ নারীর ইতিহাস যদি পর্যালোচনা করতে হয়, সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে সেই ইতিহাস সম্পূর্ণ হতে পারে না। দীপশিতা কিছু বলতে চাই খুব সংক্ষেপে। দীপশিতা, হ্যাঁ, আমি একদম 2 সেকেন্ড নেব। প্রথমত একদম সঠিক, আমি বামপন্থী হই, আমি তৃণমূলপন্থী হই। মহিলা হলেই রাজনীতিতে এলে, মহিলা হওয়ার কারণে আমাদের বিভিন্ন হ্যারাসমেন্ট হয়। এবং যেরকম উনি উদাহরণ দিলেন, আমারও মনে আছে আপনাদের চ্যানেলে বসেই যখন মমতা ব্যানার্জিকে পিসি বলা হয়েছিল, এই চ্যানেলের রেকর্ডিং থাকবে, আমি বলেছিলাম এটা এজিজম, কারণ আমরা নরেন্দ্র মোদীর জন্য নরেন্দ্র দাদু বলি না। সুতরাং অবশ্যই একটা মহিলার প্রশ্নে অথবা জেন্ডার কোয়েশ্চেনে সেটা তিনি মমতা ব্যানার্জি হতে পারেন, তিনি দীপশিতা ধর হতে পারেন, মীনাক্ষী মুখার্জি হতে পারেন, আমাদের পজিশন এক হওয়া উচিত। কিন্তু আমি যে কথাটা বলবো, যে কথাটা উনি আগের বললেন না, যে পসিবিলিটি, আমার মনে হয় এই ইলা মিত্রর কথা আমি বলছিলাম, বঙ্গ নারী রাজনীতি করেছেন, অনেক কঠিন সময় দিয়ে গেছেন, ওনার কাছে কিন্তু পসিবিলিটি ছিল। পসিবিলিটি কিরকম ছিল? ব্রিটিশের সঙ্গে আপোষ করে নেওয়া। পসিবিলিটি কিরকম ছিল? ওই যাদের নাম বলানোর জন্য ওনাকে অত্যাচার করা হচ্ছিল তার নামটা বলে দেওয়া। পসিবিলিটি তো সবার কাছেই থাকে, কিন্তু কেউ কেউ ইলা মিত্র হয়, আর কেউ কেউ মমতা ব্যানার্জি হয়, কেউ কেউ এনডিএ এর সঙ্গে জোট করে নিজেরটা বাঁচানোর চেষ্টা করেন, আর কেউ কি নিজের জীবনের শেষ দিন পর্যন্ত সমস্ত অপরচুনিটিকে ছাড়িয়ে আদর্শ থেকে বলার সুযোগ পাবেন। আক্তারদাও বলবেন। একটা ছোট্ট ব্রেক, আপনি কোথাও যাবেন না। বিরতির আগে আক্তারদা কিছু বলতে চাইছিলেন। আক্তারদা, নারী শক্তির মূর্ত প্রতীক হিসাবে মাননীয় মমতা ব্যানার্জিকে অবশ্যই একটা অগ্রণী ভূমিকা আমরা দেখতেই পারি। এনে কোনো ধন্য নেই। সোনিয়া, মায়াবতী, জয়ললিতাদের মতো তার চেয়ে অনেক বেশি তিনি এই মুহূর্তে এই রাজ্যে শুধু নয়, গোটা ভারতবর্ষে বাসুক। এবং আমার জানা নেই একটা ব্যক্তি, মহিলা রাজনৈতিক ক্ষেত্রে এত প্রভাবশালী হতে পারে, শুধু ভারতে নয়, বিশ্বে কটা দেশে কোথায় আছে এ নিয়ে আমার দ্বন্দ্ব আছে। কিন্তু আমার প্রশ্ন অনুযায়ী যে অজন্তা লিখলো কোথায়, এটা আনন্দবাজার বা অন্য কোনো পত্রিকা লিখলেন না, জাগো বাংলায় লিখলেন, গণশক্তিতে লিখলেন না, জাগো বাংলায় লিখলেন। এবং তিনি মমতা ব্যানার্জির শক্তিকে তর্পণ করতে গিয়ে তিনি ঐতিহাসিক কিছু ব্যক্তিত্বের নাম সাথে মমতা ব্যানার্জিকে যুক্ত করলেন। তার মোটিভটা বুঝতে হবে। তিনি শিক্ষকতা করেন, তার মোটিভ আপনারা নিশ্চয়ই জানেন, সিপিএম থেকে একাধিক মানুষ বিজেপিতে এসছে, তৃণমূলে যাওয়া স্বাভাবিক, কিন্তু নীতি, আদর্শ, নৈতিকতা, লড়াই তা থেকে পশ্চাৎ পিছিয়ে আসে কি? এটা কি বিচ্যুতি হলো? প্রশ্নটা এই জায়গাটা, এইটা দেখতে। আরেকটা কথা বলি, আরেকটা কথা কাইন্ডলি শুনবেন, আমি একটু বলবো, একটু আমি লোভ সামলাতে পারছি না। উনি নাকি ইতিহাসের গবেষিকা, উনি নাকি মহিলাদের নিয়ে ভাবেন। আমি ওনাকে অনুরোধ করবো, ওনাদেরকে অনুরোধ করবো, আমিও ইতিহাসের শিক্ষক, আমি গবেষক, আমি বলছি মহিলাদের ক্ষমতায়নের কথা যদি বলা হয়, মহিলাদের এম্পাওয়ারমেন্টের কথা যদি বলা হয়, মহিলাদের যদি আত্মত্যাগের কথা বলা হয়, আমরা যেমন কৃতিলতা, সুচেতা, অরুণা ফ্লোরেলুতে চিনি, যেমন আমরা মাতঙ্গী হাজরাতে চিনি, মুসলিম বাঙালি মহিলা, মুসলিম মহিলা যারা প্রাণ দিয়েছে, যারা ইতিহাসের বালুচরে হারিয়ে গেছে, অন্ধকারে তলিয়ে গেছে, গবেষণায় তারা আসেনি কেন? আমি করে না বলি। বেশ, আমি আসছি। হ্যাঁ, নিশ্চয়ই এটা পার্টিনেন্ট প্রশ্ন, কিন্তু আজকে ডিবেট। হ্যাঁ হ্যাঁ, মোটিভ, আক্তারদা যা বললেন, মোটিভ খুব ইম্পর্টেন্ট। অরূপ আক্তারদা আসবো। আজকে আয়রনিটা কোথায় জানো তো? আজকে এই লেখাটাকে কাউন্টার করার জন্য গণশক্তি যে আর্টিকেলটা ছাপাচ্ছে, সেই আর্টিকেলটা রচয়িতা হচ্ছে আইএসএফ এর বিধায়ক। কোন আইএসএফ? যার দলের যার প্রধান আব্বাস সিদ্দিকী প্রকাশ্যে নিদান দেয় যে কোনো মহিলা বেহায়া তাকে গাছে বেঁধে পেটানো হোক। এক। দ্বিতীয়ত বুলিং এর কথা দীপশিতা বলছিল, ঠিক, বুলিং তো আমরা সিপিএম এর দেয়াল লিখন থেকেই দেখেছি। দিদি থেকে দিদিমা বললেন, আমরা নওশাদের বক্তব্য শুনিয়ে দিই। নওশাদই কলম লিখবেন গণশক্তিতে, শুনুন আপনারা। আমার যে চিন্তা ভাবনা, আমি আমার বিধানসভায় কী করবার চিন্তা ভাবনা আছে, বা অভিজ্ঞতা কি আমার, বা সংযুক্ত মোর্চার আগামী দিনের পরিকল্পনা কি আছে, সেইগুলো তো আমাকে মানুষের কাছে ব্যক্ত করতে হবে। সে তার একটা প্ল্যাটফর্ম অবশ্য গণশক্তি। 2019-এর লোকসভার নিরিখে যে ভোটটা ছিল,
আজকে সেখানে কোথায় পৌঁছেছে। এই সমীক্ষাগুলো দেখলে অবশ্যই তখন কিন্তু যারা আমাদের নামে বা কুৎসা রটানোর চেষ্টা করছে যে হারের দায়ভারটা আমাদের ঘাড়ে যারা শুধু একা ফেলে দিতে চাইছে, তারাও বুঝতে পারবে যে আইএসএফ থাকার জন্য ভোট বেড়েছে কি বাড়েনি। সুতরাং এইগুলো বুথভিত্তিক যদি কেউ আলোচনা করে বা দেখে বুঝতে পারবে যে আইএসএফ থাকলে লাভ আছে কি লস আছে। তারপরেও বলছি, যদি মনে হয় আইএসএফ থাকলে লস হয়েছে, তাহলে অফিসিয়ালি আমাদের যারা এই জোট যাদের সাথে বসে তৈরি হয়েছিল তারা অফিসিয়ালি একবার বসে এবং জোটটাকে অত পর্যন্ত রেখে বা জোটটা ভেঙে দিক। দীপশিতার কাছে আসে অরূপ। হ্যাঁ অরূপ কিন্তু সংক্ষেপ। হ্যাঁ একদম, আইএসএফ জোটে আছে কি নেই সেটাই ডিফাইন নয়। একজন বলছে জোটে আছে, একজন নেই, অথচ তার লেখা যদি সিপিএম এর মুখপত্রে ছাপা হয় তাতে কোনো সমস্যা নেই। কিন্তু অজন্তা বিশ্বাস একজন রিসার্চ অ্যানালিস্টের দৃষ্টিভঙ্গি থেকে যদি জাগো বাংলায় লেখা ছাপেন, সেটা নিয়ে রেড়ে উঠতে পারে। আমি শুধু দীপশিতার কথার উত্তর দিই। দীপশিতা বুলিং এর কথা বলছিল, দীপশিতার দল তো স্লোগান লিখেছিল দেয়ালে দেয়ালে, দিদি থেকে দিদিমা মুখ্যমন্ত্রী হবে না। আর পসিবিলিটির কথা বলছিল তো, সারা ভারতবর্ষ পসিবিলিটি দেখেছিল 1989 সালে, যখন শুধুমাত্র রাজীব গান্ধীকে হারাতে হবে বলে জ্যোতি বসু, আদবানি, বাজপেয়ী, ভিপি সিংরা হাতে হাত ধরেছিলেন। আজকে তাই তোমাদের মুখে সাম্প্রদায়িকতা বিরোধী স্লোগান যত কম দেওয়া যায় তত ভালো। বিজেপিকে রুখতে মমতা বন্দ্যোপাধ্যায় যথেষ্ট, সারা ভারতবর্ষের মানুষ প্রমাণ করে দিয়েছে। আমার এটাই বোঝার না, আমার মনে এখানে দুটো বিষয় রয়েছে। আমরা একটুখানি আমরা কনফিউজ হয়ে যাচ্ছিলাম। আমি প্রথমত বলবো যে ইট ওয়াজ আ কারেক্ট পয়েন্ট। যদি আমরা পশ্চিমবঙ্গের নারী শক্তির কথা বলি, পশ্চিমবঙ্গের নারী মানেই তো শুধু উচ্চ বর্ণের উচ্চবিত্ত মহিলারা বা হিন্দু মহিলা নন। পশ্চিমবঙ্গের নারী বা বাঙালি নারী মানে তো মুসলিমরাও। এবং যেটা উনি খুব পার্টিনেন্টলি বললেন বেগম রোকেয়ার কথা, বেগম রোকেয়াকে ছাড়া তো পশ্চিমবঙ্গের নারীদের কথা আমরা ইমাজিনই করতে পারি না। কিন্তু আপনার নামটা নিতে গেলে এত সমালোচনা কেন? একদম না, আমি একদম খুব সংক্ষেপে রাজনৈতিক উদ্দেশ্য অন্য হতে পারে। আসলে তার দুটো ব্যাপার কি সম্মান জানানো যায় না? আসলে এখানে দুটো ব্যাপার রয়েছে। আমি এতটা সময় দিতে পারছি না, আমি খুব সংক্ষেপে আমরা কথা বলবো। কিন্তু যদি আমি একজন সিপিআইএম কর্মী হই, সিপিআইএম সদস্য হই, আমার যদি কিছু গবেষণাপত্র প্রকাশ করাতে হয়, হাজারটা জায়গা রয়েছে, আমি কেন তৃণমূলের মুখপত্রে লিখব? আপনি লিখুন না, মমতা বন্দ্যোপাধ্যায়কে বাদ দিয়ে বাংলা নারী শক্তিকে লেখা সম্ভব। আপনি লিখুন না ওমেন উইথ পাওয়ার, এটা মানতে অসুবিধা কোথায়? সন্ময়দা প্লিজ, অরূপ আসবো প্লিজ। শেষ সন্ময়দা, শেষ সংক্ষেপে সন্ময়দা, খুব সংক্ষেপে। না, একটা কথা পিউ পরিষ্কার বলি, সেটা হচ্ছে নৌসাদ গণশক্তিতে লিখবেন, অজন্তা জাগো বাংলাতে লিখবেন, কোনো অসুবিধে নেই। স্বাধীন মতামত যে কোনো মানুষ যে কোনো পত্রপত্রিকায় লিখতে পারে। এখন যে প্রেক্ষাপটে পরিস্থিতিটা তৈরি হচ্ছে, যেখানে দাঁড়িয়ে কংগ্রেস, সিপিএম, তৃণমূল একটা জায়গায় গিয়ে পৌঁছচ্ছে, দাঁড়াচ্ছে, ফলে স্বাভাবিকভাবে আমরা সবাই চিন্তিত নৌসাদ গণশক্তিতে লিখছে, কংগ্রেস কেন তাহলে নৌসাদকে অ্যাকসেপ্ট করবে না, এটা একটা দিক। আবার অজন্তা জাগো বাংলাতে লিখছে, তাহলে অসুবিধাটা কোথায়? বিমানবাবু তো বলেছেন যে পশ্চিমবঙ্গে তৃণমূল খারাপ, দিল্লিতে গিয়ে তৃণমূল ভালো, ফলে স্বাভাবিকভাবে এই প্রেক্ষাপটটা খুব গুলিয়ে যাচ্ছে। আগামী দিনের রাজনীতিটা কিন্তু ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে ভারতীয় জনতা পার্টির বিরুদ্ধে সিপিএম, তৃণমূল, কংগ্রেস এরা একটা মঞ্চে গিয়ে দাঁড়াবে, সেই ইঙ্গিতটা কিন্তু ক্রমশ স্পষ্ট হচ্ছে। সেটা ইঙ্গিত কেন? মমতা ব্যানার্জি তো ডিক্লেয়ার করলেন এই 5 দিনের দিল্লি সফরে, তিনি তো ডিক্লেয়ার করে দিলেন, ইঙ্গিত আর কোথায় থাকলো? বরং এটা নিয়ে আবার পরের পর্বে আলোচনা হবে। আজ আমার হাতে সময় নেই, শেষ করবো আজকে জনতার দরবার। সোম থেকে শনি চোখ রাখুন নিউজ 18 বাংলায়।